সাবস্ক্রাইব করুন এডুকেশন স্টাডি ইউটিউব চ্যানেলকে এবং বেল আইকনে ক্লিক করুন সবার আগে লেটেস্ট ভিডিও দেখার জন্য। নমস্কার বন্ধুরা, এডুকেশন স্টাডিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা এখানে ডব্লিউবিপি এসআই মেন্সের ক্লাস করছিলাম এবং কারেন্ট অ্যাফেয়ার্সের সিরিজ স্টার্ট করেছিলাম। তো সেখানে বন্ধুরা আপনাদের রায় ছিল, অর্থাৎ আপনারা অনেকেই জানিয়েছেন কমেন্ট বক্সের থ্রু দিয়ে যে স্যার জিএসটির উপর লেকচার দেন। তো আপনাদেরকে থ্যাঙ্কস প্রথমে জানানোর জন্য যে জিএসটির উপর লেকচার চাই। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকলো বন্ধুরা, আপনাদের যদি মনে হয় যে এই টপিক কারেন্ট অ্যাফেয়ার্সে ইম্পর্টেন্ট, তো আপনারা সেই টপিকগুলো কমেন্ট বক্সের থ্রু দিয়ে আমাদেরকে জানাবেন। আমরা চেষ্টা করব সেই টপিকগুলোর উপর ভিডিও নিয়ে আসতে এবং আপনাদের কনসেপ্টটাকে ক্লিয়ার করতে, যাতে করে আপনারা পরীক্ষায় খুব ভালো স্কোর করতে পারেন। তো লেকচার স্টার্ট করার আগে আমি রিকোয়েস্ট করব বন্ধুরা, যারা ভিডিওটি দেখছেন যদি ভালো লাগে আপনাদের তো অবশ্যই লাইক করুন, আর যদি আপনি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ এই চ্যানেলে আপনি এডুকেশন রিলেটেড অনেক ভিডিও পাবেন যেগুলো আপনাকে যে কোনো কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করার জন্য অবশ্যই হেল্প করবে। তো দেখুন, আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে জিএসটি। জিএসটি হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। জিএসটি সম্পর্কে আপনারা অনেকেই কম বেশি জানেন। তো ট্যাক্স ইন্ডিয়াতে দু প্রকারের হয়, একটাকে বলে ডাইরেক্ট ট্যাক্স, যেটাকে আমরা বাংলায় বলি প্রত্যক্ষ কর, আর একটাকে বলে ইনডাইরেক্ট ট্যাক্স, যেটাকে আমরা বলে থাকি অপ্রত্যক্ষ কর। তো আমরা একদম ওভারভিউ নিয়ে নেব হালকা করে, যে প্রত্যক্ষ কর কাকে বলে বা অপ্রত্যক্ষ করই বা কি জিনিস, কারণ এই দুটো না জেনে আমরা কোনোভাবেই জিএসটিকে ঠিকভাবে বুঝতে পারবো না। তো প্রথমেই বুঝবো প্রত্যক্ষ কর। দেখুন, এখানে এ টু জেড ডিটেলসের নোট দেওয়া আছে, আপনাদের কোনো চিন্তা নেই, আপনারা সুন্দরভাবে লেকচারকে বুঝুন এবং ফেসবুক পেজে যাবেন, সেখান থেকে পিডিএফ ডাউনলোড করবেন এবং সেখান থেকে আপনারা পিডিএফ পড়তে পারবেন। তো প্রত্যক্ষ কর কাকে বলে? দেখুন, প্রত্যক্ষ করের মধ্যে যে ধরনের করগুলো পড়ে, যেমন ধরুন ইনকাম ট্যাক্স, আপনি যদি 1 নম্বরে রাখেন প্রত্যক্ষ করের মধ্যে, সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স। তারপরে আপনার কর্পোরেট ট্যাক্স, তারপরে আপনার ওয়েলথ ট্যাক্স, স্ট্যাম্প ডিউটি ট্যাক্স, তারপরে আপনার গিফট ট্যাক্স, প্রফেশনাল কর। তো এই সমস্ত জিনিসগুলো, তার মধ্যে দেখুন মোস্ট ইম্পর্টেন্ট 3টে কর আমরা প্রত্যক্ষ করের মধ্যে ভাবি বা চিন্তা করি, বা ডাইরেক্ট ট্যাক্সের কথা উঠলেই আমরা মোস্ট ইম্পর্টেন্ট 3টে, একটাকে বলি আমরা ইনকাম ট্যাক্স, একটাকে বলি কর্পোরেট ট্যাক্স, আর একটাকে বলি ওয়েলথ ট্যাক্স। এই 3টে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যেটাকে আমরা একদম ডাইরেক্ট ট্যাক্সের কথা উঠলেই এই 3টে ট্যাক্সের কথা কিন্তু আমাদের মনে পড়ে। তাই এই 3টে ট্যাক্সের এক্সাম্পলও আপনাকে মনে রাখতে হবে যে ডাইরেক্ট ট্যাক্সের আন্ডারে। অ্যাকচুয়ালি ডাইরেক্ট ট্যাক্স বলতে সেই সমস্ত ট্যাক্সকে বোঝায় যেগুলো দেওয়ার জন্য আপনি নিজে রেসপন্সিবল। যেমন ধরুন, আপনি কোনো জায়গায় চাকরি করেন, তো আপনি চাকরি করার ফলে আপনি একটা স্যালারি পান, তো স্যালারি পাওয়ার জন্য প্রত্যেক বছর আপনাকে একটা ইনকাম ট্যাক্স আপনাকে পে করতে হবে। সেটা ডিপার্টমেন্টের থ্রু দিয়ে হতে পারে, বাট আপনাকে কিন্তু পে করতে হবে, দ্যাটস ম্যান্ডেটরি। তো যেহেতু আপনি রেসপন্সিবল আপনার যে স্যালারি তার উপর বছরে ইনকাম ট্যাক্স পেমেন্ট করার জন্য, সেই কারণে এটাকে বলা হয় প্রত্যক্ষ কর বা ডাইরেক্ট ট্যাক্স। সিমিলারলি যেমন ধরুন কর্পোরেট ট্যাক্স, যদি আপনি বিজনেস করেন তো আপনাকে কর্পোরেট ট্যাক্স কিন্তু আপনাকে দিতেই হবে। ওয়েলথ ট্যাক্স, কিছু নির্দিষ্ট ওয়েলথের পরেও যদি আপনার এক্সেসিভ ওয়েলথ থাকে, সারপ্লাস ওয়েলথ থাকে, তাহলে কিন্তু আপনাকে সেক্ষেত্রেও কিন্তু ওয়েলথ ট্যাক্স আপনাকে পেমেন্ট করতে হবে। তো এইগুলোর জন্য আপনি নিজে রেসপন্সিবল, সেই জন্য এগুলোকে বলে প্রত্যক্ষ কর। আর কিছু অপ্রত্যক্ষ করও আছে, সেগুলো আমরা দেখব, কিছু বলবো না, অনেকগুলোই আছে। যেমন দেখুন এক্সাইজ ডিউটি বা আবগারি কর। কোথায় লাগে আবগারি কর বা এক্সাইজ ডিউটি? আপনারা কি জানেন? জানেন তো খুব ভালো, না জানেন তো জেনে নিন। দেশে উৎপন্ন, বিকৃত বা ব্যবহৃত দ্রব্যাদির উপর ধার্য শুল্ককে বলা হয় এক্সাইজ ডিউটি। কাস্টম ডিউটি কোথায় লাগে? দেশের আমদানি রপ্তানির উপর এই শুল্ক ধার্য করা হয়, কাস্টম ডিউটি। এস্টেট ডিউটি কোন জায়গায় লাগে? কোনো ব্যক্তির মৃত্যুর পর তার সম্পদের উপর এই কর বসানো হয়। তারপরে আপনার আরো অনেক প্রকারের ডিউটি আছে, এটা আপনি দেখতে পাবেন অক্ট্রয় ডিউটি। এটি রাজ্য সরকার কর্তৃক সংগৃহীত হয়। অন্য রাজ্য থেকে এই রাজ্যে কোনো পণ্য প্রবেশ করলে তার উপর এই শুল্ক ধার্য করা হয়। স্ট্যাম্প ডিউটি আছে, তারপর আপনার ভ্যাট আছে, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। তো এইগুলো সবই অপ্রত্যক্ষ করের মধ্যে আসে বা ইনডাইরেক্ট ট্যাক্সের আন্ডারে আসে।
তো যাই হোক, এখন আমরা মোটামুটি বুঝলাম যে ডাইরেক্ট ট্যাক্স কি জিনিস বা ইনডাইরেক্ট ট্যাক্স কি জিনিস, ডাইরেক্ট ট্যাক্সের আন্ডারে কি কি আসে, ইনডাইরেক্ট ট্যাক্সের আন্ডারে কি কি আসে। এরপরে আমরা বুঝবো জিএসটি কি জিনিস। জিএসটি মানে হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। যদি এর ডেফিনেশন আপনি জানতে চান যে এক কথায় ডেফিনেশন কি, জিএসটি is a type of tax which subsumes all the indirect taxes and simultaneously it reduces the cascading effect of taxes. তো আপনি বলবেন এখানে তো একটা জিনিস তো ক্লিয়ার হলো যে জিএসটি আসার ফলে যত প্রকারের ইনডাইরেক্ট ট্যাক্সেস ছিল, যেমন এক্সাইজ ডিউটি, কাস্টম ডিউটি, এস্টেট ডিউটি, সেলস ট্যাক্স, তো এরকম বিভিন্ন যে ইনডাইরেক্ট ট্যাক্সেস আছে, তো যেমন ধরুন কোনো জিনিস তৈরি করতে গেলে আপনাকে ম্যানুফ্যাকচারিং ট্যাক্স দিতে হয়, সেই জিনিসটাকে বিক্রি করতে গেলে আপনাকে সেলস ট্যাক্স দিতে হয়, তারপরে আপনাকে ভ্যাট দিতে হয়। তো একটা জিনিস তৈরি করা থেকে শুরু করে মার্কেটে আসা আগে পর্যন্ত তার উপর 3-4 প্রকারের ট্যাক্স লাগে। তো এটাকে বলা হয় ক্যাসকেডিং এফেক্ট অফ ট্যাক্সেস, অর্থাৎ ট্যাক্স অন ট্যাক্স, অর্থাৎ একই জিনিসের উপর বারবার ট্যাক্স বসানো। তো এটা কি বলা হয় ক্যাসকেডিং এফেক্ট। তো এই জিনিসটাকে পুরো একদম রিপ্লেস করলো কে, জিএসটি। আর যত প্রকারের ইনডাইরেক্ট ট্যাক্সেস আছে, ম্যাক্সিমাম ইনডাইরেক্ট ট্যাক্সেসকে সাবসিউম করে একটাই ট্যাক্স বানানো হলো, সেটা হচ্ছে জিএসটি। এটা হচ্ছে জিএসটি বেসিক ডেফিনেশন। ঠিক আছে, আশা করি জিএসটি সম্পর্কে ক্লিয়ারেন্স আপনার মনের মধ্যে এসছে সংক্ষেপে যে জিএসটি কি জিনিস। এরপর আমরা কিছু জিএসটি হিস্ট্রি দেখব। ঠিক আছে, দেখুন 3 আগস্ট 2016 রাজ্যসভায় পণ্য ও পরিষেবা কর বিল পাস হলো। 2015 সালে 6 লোকসভায় পণ্য ও পরিষেবা বিল 2014 পাস হয়েছিল। কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছিল পণ্য ও পরিষেবা কর চালু হওয়ার পর কোনো রাজ্যের যদি এই খাতে রাজস্বের ক্ষতি হয়, কেন্দ্রীয় সরকার ক্ষতিপূরণ দেবেন। 4 সেপ্টেম্বর রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এই বিলে স্বাক্ষর করেন। পণ্য ও পরিষেবা কর কাকে বলে? দেখুন, ক্রেতা একটি পণ্য কিনতে বা কোনো পরিষেবা নিলে যে একটি মাত্র কর দেবেন তাকে আমরা পণ্য ও পরিষেবা কর বলা হয়। তো এই যে পণ্য ও পরিষেবা কর জিএসটি, এটাকে ডেফিনেশনে দেখুন দেওয়াই আছে, অর্থাৎ আপনাকে অনেকগুলো, যেমন আমি আগে এক্সাম্পল দিলাম, ম্যানুফ্যাকচারিং ট্যাক্স দেওয়া, সেলস ট্যাক্স দেওয়া, ভ্যাট ট্যাক্স দেওয়া, একটা জিনিস তৈরি হওয়া থেকে শুরু করে মার্কেটে আসার আগে পর্যন্ত যে এত প্রকারের ট্যাক্স লাগছিল সেটা কিন্তু লাগবে না, একটা ট্যাক্স দিয়ে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ক্লিয়ার? কেন্দ্রীয় সরকারের হাতে পরিষেবা কর, উৎপাদন শুল্ক করের মতো অনেক ধরনের কর বলা হয়েছে। আবার রাজ্য সরকারের হাতেও ভ্যাট, লাক্সারি ট্যাক্সের মতো অনেক রকম কর রয়েছে। এখানে দেখুন একদম ডিটেলস দেওয়া আছে। যখন কোনো পণ্য বা পরিষেবা বাজারে আসে তখন করগুলি আলাদা আলাদাভাবে চাপানো হয়। কেন্দ্রীয় সরকার তার কর ওখানে চাপায়, রাজ্য সরকার তার কর ওখানে চাপায়। তো অ্যাজ এ রেজাল্ট কি হয়, যেটা আমি আপনাদের বোঝাতে চাইছি, ক্যাসকেডিং এফেক্ট, অর্থাৎ একই জিনিসের উপর বারবার ট্যাক্স চাপানোর ফলে সেই জিনিসটার দাম, অর্থাৎ মার্কেটে যখন আসছে জিনিসটা, তার প্রাইস অটোমেটিক্যালি হাইক হয়ে যাচ্ছে, অর্থাৎ অনেক বেড়ে যাচ্ছে। তার যেটা অরিজিনাল প্রাইস ছিল সেটা কিন্তু আসছে না, অর্থাৎ অনেক বেশি দামে সেটা কাস্টমারকে কনজিউম করতে হচ্ছে। তারপরে দেখুন, এখানে আমরা দেখব পণ্য ও পরিষেবা করের ইতিহাস। 2000 সালে দেখুন, তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী প্রথম অভিন্ন পণ্য ও পরিষেবা কর পদ্ধতি চালুর বিষয়ে প্রস্তাব দেন, কারণ আর্থিকভাবে উন্নত যে কোনো দেশই এই পদ্ধতিতে চলে। 2006 সালে দেখুন, 2006-07 সালের বাজেটে তৎকালীন অর্থমন্ত্রী পি চিদম্বরম জানান 2010 সালের 1 এপ্রিলের মধ্যে জিএসটি চালু হবে। 2008 রাজ্যের অর্থমন্ত্রীদের নিয়ে তৈরি হলো ভারপ্রাপ্ত কমিটি। কমিটির চেয়ারম্যান ছিলেন পশ্চিমবঙ্গের তৎকালীন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত। 2009 প্রথম আলোচনাপত্র প্রকাশ করলো এই ভারপ্রাপ্ত কমিটি। 2011 পণ্য পরিষেবা করের জন্য লোকসভায় এলো সংবিধান সংশোধনী বিল, কিন্তু গেল সংসদের অর্থ সংক্রান্ত স্থায়ী কমিটির কাছে। তারপরে দেখুন 2013
সংসদীয় কমিটি রিপোর্ট পেশ, সংশোধিত বিল গেল রাজ্যের অর্থমন্ত্রীদের কমিটির কাছে। 2014 ভারপ্রাপ্ত কমিটির সুপারিশ মেনে ফের লোকসভায় এলো সংবিধান সংশোধনী বিল। 2015 6 মে লোকসভায় জিএসটি বিল পাস হয়ে গেলে রাজ্যসভার সিলেক্ট কমিটির কাছে জিএসটি এর সর্বোচ্চ হার বেঁধে দেওয়ার দাবি সহ কয়েকটি আপত্তি তোলে বিরোধীরা। তো এর পরে যে জিনিসটা আছে সেটাই যাওয়ার আগে আমি কিছু কোশ্চেন আপনাদের সঙ্গে ডিসকাস করতে চাই, অর্থাৎ জিএসটি থেকে আপনার কোশ্চেন কিরকম আসতে পারে। দেখুন, একটা কোশ্চেন প্রথম যেটা হতে পারে সেটা হচ্ছে আপনাকে সিম্পল এটা জিজ্ঞাসা করতে পারে জিএসটি কাকে বলে, এবং আপনার কাছ থেকে এটা জানতে হতে পারে, ওনারা জানতে চাইতে পারে এক্সামিনেশনে যে জিএসটি কাকে বলে ও জিএসটি আসার ফলে ইন্ডিয়ার ইকোনমি কতটা ডেভেলপড হলো, বা এতে আপনার মত কি, বা জিএসটি কি আদৌ ইন্ডিয়ান ইকোনমিকে ডেভেলপ করতে সাহায্য করছে কি না। এটা একটা হতে পারে জিএসটি কাকে বলে এর সঙ্গে। আর একটা কোশ্চেন যেটা এখান থেকে ফর্ম হতে পারে সেটা হচ্ছে জিএসটি আসার প্রয়োজনীয়তা কি, অর্থাৎ হোয়াট আর দ্য ড্রব্যাকস। আগে যে ট্যাক্সগুলো ছিল, এই যে সেলস ট্যাক্স, এই যে আপনি ম্যানুফ্যাকচারিং ট্যাক্স, এই যে আপনার ভ্যাট, তো এই যে জিনিসগুলো ছিল, এই যে বিভিন্ন টাইপসের ইনডাইরেক্ট ট্যাক্সেস লাগানো হতো, তো সেই ইনডাইরেক্ট ট্যাক্সগুলো কি ড্রব্যাক ছিল বা কি প্রবলেম ছিল যার কারণে জিএসটি ইন্ট্রোডিউস করতে হলো। তো আমার রিকোয়েস্ট, হাম্বেল রিকোয়েস্ট আপনাদের কাছে বন্ধুরা, যে আপনারা এই দুটো কোশ্চেন খুব ভালোভাবে তৈরি করবেন আপনাদের পরীক্ষার জন্য, ডব্লিউবিপি এসআই মেন্স ডেসক্রিপটিভ পেপারের জন্য। তার কারণ কোশ্চেন কিন্তু এই দুটো জায়গা থেকেই হবার খুব চান্স আছে যদি জিএসটি থেকে কোনো কোশ্চেন হয়। একটা কোশ্চেন বলে দিলাম, চাইলে আপনারা লিখে নিতে পারেন যে জিএসটি এসে ইন্ডিয়ান ইকোনমিকে কতটা ডেভেলপ করেছে, বা এখনো পর্যন্ত অ্যাকর্ডিং টু ইকোনমিক রিপোর্ট অর্থাৎ মার্কেট রিপোর্ট অনুযায়ী এখনো পর্যন্ত কি কন্ডিশন আছে সেটাকে অ্যানালাইসিস করুন, বা জিএসটি আসার দরকার কি হলো অর্থাৎ প্রয়োজনীয়তা কি, এর আগে যে ট্যাক্সেশন সিস্টেমটা ছিল ইন্ডিয়াতে তার ড্রব্যাকসটা কি, এবং সেই জিএসটি এসে কি সেই ড্রব্যাকসটা মেটাতে পারছে। তো এই ব্যাপারগুলো আপনাকে উইথ এক্সাম্পল আপনাকে ভালোভাবে অ্যানালাইসিস করতে হবে এক্সামিনেশন। সেই কারণে এই লেকচারটা দেখার পর বন্ধুরা আপনারা এই দুটো কোশ্চেনের উপর ভালো করে নিজেদের কমেন্ট তৈরি করবেন। তার কারণ হচ্ছে এই দুটো কোশ্চেনের উপর নোটসও বানাবেন। তার কারণ হচ্ছে এই দুটো কোশ্চেন থেকে পরীক্ষায় কিন্তু কোশ্চেন আসার মোস্ট ইম্পর্টেন্ট একটা কিন্তু প্রবাবিলিটি আছে যে এখান থেকে কোশ্চেন আসতে পারে, তাই এখান থেকে কিন্তু আপনারা বানিয়ে নেবেন কোশ্চেনটা। এরপরে জিএসটি কিছু ডিসকাশন আছে, সেই ডিসকাশনটা দেখে নেব যে বিভিন্ন পণ্য ও পরিষেবা জিএসটি হার, অর্থাৎ জিএসটির কোন জায়গায় কি পার্সেন্টেজ, করের রেট কত আছে সেটা আমরা একটু অ্যানালাইসিস করে নেব। দেখুন, পণ্য সামগ্রী, এটা আপনারা অ্যাজ এ এক্সাম্পল আপনারা লিখতে পারেন আপনাদের বিভিন্ন জিএসটি সংক্রান্ত কোশ্চেনে, অ্যাজ এ এক্সাম্পল আপনারা লিখতে পারেন। দেখুন, জিএসটি সংক্রান্ত যে ইনফরমেশনগুলো আমি এখানে প্রোভাইড করে দিয়েছি, আর আপনারা নিজেদের ক্রিয়েটিভিটির দ্বারা কিছু কোশ্চেন এখান থেকে অ্যাড করে দেবেন, কিছু পয়েন্টকে অ্যাড করবেন, তাতে করে আপনাদের অ্যান্সার কিন্তু বেস্ট হবে। প্যাকিং বর্জিত খাদ্যশস্য, দুধ, স্বাস্থ্য পরিষেবা, পাঠ্য বিষয়ক পরিষেবা, নন এসি রেল টিকিট, পুজোর সামগ্রী, হস্তচালিত তাঁত, মেট্রো, লোকাল ট্রেনে ভ্রমণ এবং ধর্মীয় হজ যাত্রা, হোটেল, দেশি মিষ্টি, ডিম, ছানা, দধি, শরবত, প্যাকেট ছাড়া পনির, ব্র্যান্ডহীন প্রাকৃতিক মধু, তাজা সবজি ও ফল, আটা, ময়দা, শস্য তেল, পাঁপড়, রুটি, সাধারণ লবণ, এগুলোর জন্য সব করের হার হচ্ছে 0%। মানে আপনারা জানেন যখন জিএসটি ইন্ট্রোডিউস করা হলো তখন 4টে স্ল্যাব করা হয়েছিল, 5%, 12%, 18%, 28%, আর 0%কে আমি স্ল্যাবের আন্ডারে ফেলছি না। তো এই 5%, 12%, 18%, 28% এই 4টে স্ল্যাবের মধ্যে কোনগুলোকে ফেলা হয়েছে, অর্থাৎ 5%-এর মধ্যে কোন কোন পণ্য সামগ্রী এসছে, 12%-এর মধ্যে কোন কোন পণ্য সামগ্রী এসছে, 18%-এর মধ্যে কোন কোন পণ্য সামগ্রী এসছে, এবং 28%-এর মধ্যে কোন কোন পণ্য সামগ্রী এসছে। তো এই ব্যাপারগুলো আপনি একটু মনে রাখবেন, কারণ আপনি যখন অ্যান্সার লিখবেন তখন কিন্তু আপনাকে অ্যাজ এ রেফারেন্স অর্থাৎ 5%-এর মধ্যে এই ধরনের পণ্য সামগ্রীগুলো এসছে আপনাকে দিতে হবে, এবং তাতে আপনার অ্যান্সার কিন্তু আরো বেস্ট হবে। ঠিক আছে, তো দেখুন যে 5% করের মধ্যে যে পণ্য সামগ্রীগুলো এসছে সেগুলো হচ্ছে জামা কাপড়,
100 টাকা পর্যন্ত, জুতো 50 টাকা পর্যন্ত, রেস্তোরাঁ বার্ষিক আয় 50 টাকা বা তার কম, স্বীকৃত ট্রেডমার্ক দেওয়া প্যাকেটজাত খাবার, ভোজ্য তেল, কাজু, কিশমিশ, বাদাম, চিনি, চা, কফি, শিশুদের দুগ্ধজাত খাদ্য, কয়লা, বিমান সফর, পরিবহন পরিষেবা, মশলা, খাওয়ার উপযুক্ত তেল, পাউডার, দুধ, প্যাকিং, পনির, পিডিএস, কেরোসিন, এলপিজি গ্যাস। তো এই যে পণ্য সামগ্রীগুলো আপনারা দেখলেন, এইগুলোর ওপর কিন্তু আপনার 5% ট্যাক্সের স্ল্যাব লাগবে জিএসটির ক্ষেত্রে। 12% স্ল্যাবের মধ্যে কোনগুলো আছে দেখুন, হোটেল 1000 থেকে 2000 টাকা পর্যন্ত ভাড়া, বিমান সফর বিজনেস, নন এসি রেস্তোরাঁয় খাওয়া, সবজির প্রস্তুতিকরণ, ফলের রস, টেলিকম ও আর্থিক পরিষেবা, মোবাইল, এই সমস্ত জিনিসে। করের হার কোন কোন জায়গায় 18% বা 18% লাগতে পারে, হেয়ার অয়েল, টুথপেস্ট, সাবান, জুতো, ক্যাপিটাল গুডস, ইন্ডাস্ট্রিয়াল আইটেমস, টেলিকম, আর্থিক ও আইটি পরিষেবা, হোটেল, এসি এবং মদ্যপানের ব্যবস্থাযুক্ত রেস্তোরাঁ, পাস্তা, কর্নফ্লেক্স, এইগুলো। তো এইগুলো আছে আপনার 18% স্ল্যাবের মধ্যে। আর 28% স্ল্যাবের মধ্যে কি কি আছে, হোটেল, এসি, বিড়ি, পান মশলা, রেফ্রিজারেটর, ওয়াটার হিটার, এটিএম, ভেন্ডিং মেশিন, বাতাস ভর্তি পানীয় বা লেমনেড, বিনোদন, সমস্ত গাড়ি, এসইউভি। তো এই জিনিসগুলো হচ্ছে 5%, 12%, 18% এবং 28% স্ল্যাবের মধ্যে থাকা পণ্য সামগ্রী। তো এইগুলো আপনার সব তো মনে রাখার দরকার নেই, বাট কিছু কিছু ইম্পর্টেন্ট কিন্তু আপনি মনে রাখবেন, যাতে করে আপনি যখন অ্যান্সার লিখবেন তখন কিন্তু যাতে আপনার অ্যান্সার বেস্ট হয়। এরপরে দেখুন বন্ধুরা, সেটা হচ্ছে কর ব্যতীত অন্যান্য রাজস্ব। ঠিক আছে, যেমন দেখুন বলছে ভাতা বৃদ্ধি, এটা অ্যাকচুয়ালি জিএসটি থেকে একটু বেরিয়ে গিয়ে আমি এটা বলে দিচ্ছি আপনাদের, তার কারণ এটাও আপনাদের অ্যান্সার লিখতে সুবিধা হবে, যে কর ব্যতীত অন্যান্য রাজস্ব কি কি আছে। দেখুন, 1 নম্বর হচ্ছে ভাতা বৃত্তি, অনুদান বা লাইসেন্স। এর মধ্যে পড়ে জমি নথিভুক্তকরণের জন্য প্রদত্ত টাকা, পাসপোর্টের জন্য প্রদত্ত টাকা, কোনো কারখানা বা দোকান স্থাপনের জন্য অনুমতিপত্র বা লাইসেন্স, গাড়ি চালানোর লাইসেন্স ইত্যাদি। ঠিক আছে, জরিমানা আছে দেখুন, আইন ভঙ্গকারীদের কাছ থেকে আদায় করা অর্থ, এই অর্থ। আর সরকার কর্তৃক কর থেকে উপার্জিত মোট আয়ের মধ্যে সার্ভিস ট্যাক্স 15%, এক্সাইজ ডিউটি 16%, কাস্টম ডিউটি 14%, ইনকাম ট্যাক্স 22%, কর্পোরেট ট্যাক্স 32%, অন্যান্য ট্যাক্স 1%। 54% কর প্রত্যক্ষ কর থেকে প্রাপ্ত, বাকি 46% অপ্রত্যক্ষ কর থেকে প্রাপ্ত। তো এটা একটা ইম্পর্টেন্ট ডেটা, যেটা আজকে আপনারা জানতে পারলেন যে কত পার্সেন্টেজ কর প্রত্যক্ষ কর মানে ডাইরেক্ট ট্যাক্স এবং কত পার্সেন্টেজ কর অপ্রত্যক্ষ কর বা ইনডাইরেক্ট ট্যাক্সেস। 54% কর হচ্ছে প্রত্যক্ষ কর এবং 46% কর হচ্ছে অপ্রত্যক্ষ কর। তো মোটামুটি এই লেকচারের মাধ্যমে ইন্ডিয়ান ট্যাক্সেশন সিস্টেমকে আমি কিছুটা বোঝাবার চেষ্টা করেছি, আপনাদের সামনে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি, এবং জিএসটির কিছু ইম্পর্টেন্ট অ্যাঙ্গেল বা ইম্পর্টেন্ট পয়েন্ট অফ ভিউ আপনাদের সামনে রাখার চেষ্টা করেছি। আশা করি বন্ধুরা লেকচার আপনাদের ভালো লেগেছে, এবং এই ইনফরমেশন দেখেও আপনাদের ভালো লেগেছে। যদি আপনাদের লেকচার ভালো লাগে তো অবশ্যই আপনারা বন্ধুরা লাইক করবেন, আর ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি কোনো ভুলভ্রান্তি থেকে যায় তো তার জন্য এডুকেশন স্টাডি আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী থাকবে। থ্যাংক ইউ ফ্রেন্ডস।